হ্যালো স্টুডেন্টস, এখন হচ্ছে আমাদের বাংলার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব পদ পরিবর্তন। পদ কি, পদ কত প্রকার, সে সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানব। তাহলে পদ কি সেটি জানার আগে আমাদের জানতে হবে শব্দ কি। যদি আমরা শব্দ বুঝি না তাহলে আমরা পদ বুঝতে পারবো না। তাহলে চলো আমরা জেনে নেই শব্দ কি। শব্দ কি? শব্দ হচ্ছে অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলা হয়। কি বলা হয়েছে? অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টিকে কি বলা হয়? শব্দ বলা হয়। তাহলে দেখো, র র হচ্ছে একটা বর্ণ। সেই র দিয়ে কোনো অর্থ বোঝা যাচ্ছে? কোনো কিছুর অর্থ তো বোঝা যাচ্ছে না। তাহলে আমরা র আকার ম যদি যুক্ত করি তাহলে কি হয়ে গেল? রাম। রাম বলতে আমরা কি বুঝি? রাম বলতে আমরা বুঝি কোনো মানুষের নাম। অর্থাৎ অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টিকে কি বলা হয়? শব্দ বলা হয়। তাহলে আমরা বুঝলাম শব্দ কি। তাহলে এই যে রাম, তারপর ম আকার মা, ছেলে, মানুষ, এই যে বর্ণ বা বর্ণ সমষ্টি যেগুলির দ্বারা অর্থ প্রকাশিত হয় সেগুলিকে কি বলা হয়? শব্দ বলা হয়। তাহলে আমরা বুঝলাম শব্দ মানে কি। এখন আমরা শিখব পদ কি। আমরা শিখব পদ কি। শব্দ কি আমরা বুঝে নিয়েছি। যেমন ধরো, পাখি, আকাশ, উড়। এই পাখি হচ্ছে একটা শব্দ, আকাশও হচ্ছে একটা শব্দ, উড় হচ্ছে একটা শব্দ। তাহলে এই পাখি, আকাশ, উড় এগুলির স্বতন্ত্রভাবে অর্থ আছে, কিন্তু আমরা যদি এইগুলিকে একত্র করে বলি পাখি, আকাশ, উড়, তাতে আমাদের সম্পূর্ণ মনের ভাব প্রকাশ হচ্ছে না, একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। তাহলে আমাদের কিসের প্রয়োজন? তাহলে আমাদের প্রয়োজন পদে। তাহলে পদ কখন হবে? পাখি আকাশে উড়ে আমরা যখন একার ব্যবহার করলাম তখন কি বোঝা গেল? পাখি আকাশে উড়ে। একটা সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয়েছে। এই পাখি, আকাশ, উড় এই শব্দগুলির মধ্যে যখন আমরা বিভক্তি যুক্ত করেছি তখন সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয়েছে। এবং শব্দ যখন বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলা হয়? পদ বলা হয়। তাহলে আমরা বুঝলাম পদ মানে কি। যেমন ধরো, ছেলে, মাঠ, ফুটবল, খেলা। ছেলে, মাঠ, ফুটবল, খেলা। ছেলে হচ্ছে একটি শব্দ, মাঠ হচ্ছে একটি শব্দ, ফুটবল হচ্ছে একটি শব্দ, খেলা হচ্ছে একটি শব্দ। এগুলি কেবল শব্দের পাশাপাশি অবস্থান মাত্র, একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য আমাদের কিসের প্রয়োজন? পদের প্রয়োজন। যখন ধাতু বা শব্দ যখন বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তখনই তাকে কি বলা হয়? পদ বলা হয়। এই ছেলের সঙ্গে আমি বিভক্তি রা যুক্ত করলাম। কি যুক্ত করলাম? রা যুক্ত করলাম। এই মাঠের সঙ্গে আমি একার যুক্ত করলাম। তারপর এই খেলা
একার যুক্ত করে খেলে করে দিলাম। ছেলেরা মাঠে ফুটবল খেলে। এখন আমরা একটা সম্পূর্ণ অর্থ পাচ্ছি, শব্দের সঙ্গে আমরা বিভক্তি যুক্ত করে সম্পূর্ণ অর্থ পাচ্ছি, সেটাকে কি বলা হয়? পদ বলা হয়। তাহলে আমরা পদের সংজ্ঞাটি লিখে নিই, তোমরা কপিতে লিখে নাও পদের সংজ্ঞাটি। শব্দ অথবা ধাতু বিভক্তি যুক্ত হয়ে যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদ বলে। তাহলে আমরা জানলাম কি পদ মানে কি, আমরা বুঝে নিলাম। তোমরা কপিতে লিখে নাও সংজ্ঞাটি। শব্দ অথবা ধাতু বিভক্তি যুক্ত হয়ে যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলা হয়? পদ বলা হয়। এখন আমরা জানবো পদ কত প্রকার ও কি কি। তাহলে তোমরা প্রশ্নটি কপিতে লিখো। পদ কত প্রকার ও কি কি? উত্তর হবে পদ 5 প্রকার। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। তাহলে আমরা জানলাম কি পদ কত প্রকার? পদ হচ্ছে 5 প্রকার। কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ। তাহলে এখন আমরা একটি একটি করে সংজ্ঞাগুলি জেনে নেব। তাহলে চলো প্রথমে আমরা জেনে নিই বিশেষ্য পদ কাকে বলে। তোমরা সবাই কপিতে লিখো বিশেষ্য পদ কাকে বলে। উত্তর হবে বাক্যে ব্যবহৃত যে পদ কোনো ব্যক্তি, বস্তু, ভাব, গুণ, কাজ, জাতি, সমষ্টি ইত্যাদি নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। তাহলে বিশেষ্য পদ কাকে বলে? বাক্যে ব্যবহৃত যে পদ কোনো ব্যক্তি, বস্তু, ভাব, গুণ, কাজ, জাতি, সমষ্টি ইত্যাদি নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। তাহলে আমরা সহজে যদি বলি যে পদ কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলা হয়? বিশেষ্য পদ বলা হয়। তাহলে বিশেষ্য পদের কয়েকটি উদাহরণ দিই, তাহলে সহজে বুঝতে পারবে।
রাম ফুটবল খেলে। এই রাম হচ্ছে একটি নাম, সেটি হচ্ছে বিশেষ্য পদ। মানুষ মরণশীল। এই মানুষ সমস্ত মনুষ্য জাতিকে বোঝাচ্ছে, তাহলে মানুষ হচ্ছে বিশেষ্য পদ। তাহলে আমরা বুঝে নিলাম বিশেষ্য পদ কাকে বলে এবং তার উদাহরণ কয়েকটি জানলাম। এখন আমরা জানব বিশেষণ কাকে বলে, বিশেষণ পদ কাকে বলে। নেক্সট প্রশ্ন লিখো। বিশেষণ পদ কাকে বলে? কোশ্চেন লিখে নাও, তাহলে উত্তর হবে যে পদ বিশেষ্য সর্বনাম ক্রিয়া ইত্যাদি বা অন্য পদের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলা হয়। যে পদ বিশেষ্য সর্বনাম ক্রিয়া ইত্যাদি বা অন্য পদে কি বোঝায়? দোষ গুণ তারপর সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়, তাকে কি বলা হয়? বিশেষণ পদ বলা হয়। তাহলে বিশেষণ পদের কয়েকটি উদাহরণ তোমরা লিখে নাও। ছেলে হচ্ছে কি? ছেলে হচ্ছে বিশেষ্য। ভালো ছেলে, এই বিশেষ্য পদে গুণ বোঝাচ্ছে। এই ছেলের গুণ হচ্ছে কি? ভালো। ভালোটি হচ্ছে কি? বিশেষণ। এই বিশেষ্যের কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে, সেটিকে কি বলা হয়? বিশেষণ বলা হয়। তারপর আরেকটি উদাহরণ দেখো। ফুলটি দেখতে খুব সুন্দর। ফুল হচ্ছে একটি বিশেষ্য। ফুলটি দেখতে খুব সুন্দর। ফুলটির কি? কোয়ালিটি বোঝাচ্ছে, দেখতে খুব সুন্দর। এই সুন্দর হচ্ছে কি? বিশেষণ। তাহলে বিশেষণ পদ কি তা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা জানবো সর্বনাম পদ কাকে বলে। কোশ্চেন লিখো তোমরা কপিতে। সর্বনাম পদ কাকে বলে? উত্তর হবে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন আমি, তুমি, সে, তিনি ইত্যাদি। ধরো সিম্পল একটা এক্সাম্পল দিই।
তোমরা আরো সহজে বুঝে নেবে। যেমন ধরো, নন্দিতা ভালো মেয়ে, নন্দিতা শিলচরে থাকে, নন্দিতা ভালো গান গায়, নন্দিতা দ্বাদশ শ্রেণীতে পড়ে। এই বারবার আমরা কি বিশেষ্য হচ্ছে কি নন্দিতা, সব বাক্যের মধ্যে আমরা কি করছি, বারবার বিশেষ্য পদ ব্যবহার করছি। এই নন্দিতা নন্দিতা বারবার না লিখে আমরা কি লিখতে পারি, সে লিখতে পারি। এই সেটি হচ্ছে কি সর্বনাম পদ। আমরা কি লিখতে পারি, সে ভালো মেয়ে, সে দ্বাদশ শ্রেণীতে পড়ে, অর্থাৎ আমরা প্রত্যেক বাক্যে বিশেষ্য পদ নন্দিতা না ব্যবহার করে আমরা কি লিখতে পারি, সে লিখতে পারি। এই সে দিয়ে আমরা কাকে বোঝাচ্ছি, সেই নন্দিতাকেই বোঝাচ্ছি। অর্থাৎ বিশেষ্যের স্থানে আমরা, অর্থাৎ বিশেষ্য পদের স্থানে আমরা যখন অন্য পদ ব্যবহার করি সেটিকে কি বলা হয়, সর্বনাম পদ বলা হয়। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম শব্দ কি, পদ কি, তারপর পদ কত প্রকার। আজকের ক্লাসে আমরা 3টি পদের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, তারপর কয়েকটি উদাহরণ দিয়ে আমি তা বুঝালাম। আগামী ক্লাসে আমরা আরো বাকি 2টি পদ সম্পর্কে জানবো এবং পদ পরিবর্তন কিভাবে করা হয় তা আমরা জানবো। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্তি। ধন্যবাদ।